রাজ্যের মুখ্যমন্ত্রী আমায় ভালোবাসেন বা আমার গান ভালোবাসেন, এটাই হচ্ছে পার্ট, এইটাই হচ্ছে মূল সমস্যা আর কি। আমি বুঝতে হবে তার মানে আমার গান বোঝেনি কেউ আর কি। কিছু লোক গালাগাল দিয়ে আনন্দ পায় আমায়, পাক। এই বয়সে আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখায়। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি অনির্বাণ চৌধুরী। আজকে এলাম আমার এক সময়ের প্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তীর সাম্প্রতিককালে আনন্দবাজার অনলাইনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তার কিছু বক্তব্য, যে বক্তব্য আমাকে ব্যথিত করেছে, সেই বক্তব্যগুলোর প্রত্যেকটা অংশের আমি জবাব দেওয়ার চেষ্টা করছি নচিকেতা চক্রবর্তীকে। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটা একটু শেষ অবধি দেখুন, এবং আমার যে প্রতিবাদের ভাষা, সেই ভাষার ওপরেও যদি আপনাদের কোনো ভাষা থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি যাতে আমার এই ভিডিও নচিকেতার কাছে পৌঁছয় এবং তার অসংখ্য অনুগামী এখনও যারা আছেন, নচিকেতাকে ভগবান বলে মনে করেন, তাদের কাছে যাতে পৌঁছয় সেই ব্যবস্থাটা একটু আপনারা করবেন। কথা না বাড়িয়ে আসুন নচিকেতা চক্রবর্তীর বক্তব্য এবং তার জবাব যেটা আমি দিতে চাই সেটা একটু শুরু করি। এরা তো সব বাচ্চা ছেলে মানুষ। এবারে আমার লড়াইয়ের সময়টা ওর বাবা দেখেছে, আমার লড়াইয়ের সময়টা ওর কাকা দেখেছে। এরা তো দেখেনি আমার লড়াইটা, আমি কি লড়াই করেছি। নচিকেতা চক্রবর্তী বললেন যে ওরা তো আমার লড়াইয়ের কথা জানে না, অর্থাৎ আমরা যারা আন্দোলন করছি আমরা ওনার লড়াইয়ের কথা জানি না, আমাদের নাকি বাপ কাকারা জানে। তো আমি আপনাকে বলি, এখন লড়াইয়ে নেমেছে 8 থেকে 80, একজন 80 বছরের বৃদ্ধ বা আমার মতন মধ্য 50-এর যে মানুষ, আমরা কিন্তু আপনার সেই অর্থে কোনো লড়াইয়ের ইতিহাস দেখিনি। হ্যাঁ, দেখেছিলাম, সেটা যদি লড়াই হয় তাহলে সেটা আমরা দেখেছিলাম যে একসময় সুভাষ চক্রবর্তীর বাড়িতে গিয়ে বসে থাকতেন নিজের প্রতিষ্ঠা পাওয়ার জন্য, যে সুভাষ চক্রবর্তী ছাড়া আপনি নচিকেতা হতে পারতেন না। আর এখন দেখছি আপনি চটি চাটাটা যদি লড়াই হয় সেই লড়াইয়ে আপনি আছেন, যে কারণে আপনি মহানায়ক সম্মানটা পেয়েছেন। এছাড়া আপনার কোনো লড়াই আন্দোলন আমরা দেখিনি। আর হ্যাঁ, সেই লড়াইটা দেখেছি যে লড়াইতে আপনি একজন রাজনৈতিক নেতৃত্বের নেতৃত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনি সেদিন বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য লড়াই করেছিলেন, একটা বিশৃঙ্খল আন্দোলনকে আপনি সাথ দিয়েছিলেন, সেই লড়াইটা দেখেছি। কিন্তু আপনার সেই অর্থে কোনো লড়াই আন্দোলন আমরা দেখিনি। হ্যাঁ, আপনারও বাবা কাকারা দেখেছে তেভাগা আন্দোলন, খাদ্য আন্দোলন, কেরোসিন তেলের দাবিতে আন্দোলন, শহীদ নুরুলের অবদান, এটা আমরা দেখেছি এই বাংলায়। আপনি আপনার পিতৃদেবকে প্ল্যানচেটে এনে জিজ্ঞাসা করুন যে তারাও হয়তো দেখেছেন, কিন্তু আপনার মতন একজন কুলাঙ্গার সন্তানের কাছে তারা হয়তো বলতে পারেন। আজকে যারা প্রতিবাদ করছে সেই প্রতিবাদের ভাষাটাও তো আমার কাছ থেকেই শেখা, এদের রাস্তায় নামার ভাষাটা তো আমার কাছ থেকেই শেখা। এখন এরা আমাকে গালাগাল দিয়ে নিজেদের টিআরপি বাড়ানোর চেষ্টা করছে, এগুলো ছেলে মানুষই করছে। এদের প্রতি আমার কোনো রাগ নেই, একটু করুণা হয় আর কি। আপনি বললেন যে প্রতিবাদের ভাষাটা নাকি আপনার কাছ থেকে শিখেছে। আপনি কোন হরিদাস পাল? আপনি প্রতিবাদ, এই জীবনমুখী গান, এই প্রতিবাদী চরিত্রটা নিয়ে আপনি বিপণন করে গেছেন, আপনি পয়সা কামিয়ে গেছেন। এছাড়া আর আপনার অন্য কোনো কিছু ছিল না, শুধু আপনি ধান্দা করে গেছেন। আমরা যারা বাঙালি, আমরা প্রতিবাদের ভাষা শিখেছি, হয়তো নিজে কানে না শুনলেও আমরা ইতিহাসের বই থেকে শিখেছি। বিপ্লবী ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, এদের কাছ থেকে আমরা প্রতিবাদের ভাষা শুনেছি, এদের কাছ থেকে প্রতিবাদ শিখেছি। আপনার মতন হরিদাস পাল, আপনার মতন একজন নির্দয় মানুষ, আপনার মতন একজন কুলাঙ্গারের কাছ থেকে আবারও বলছি, আমরা প্রতিবাদের ভাষা শিখিনি। কারণ আমরা যেটা বুঝেছি বা এখন বুঝছি, আপনি প্রতিবাদ এই শব্দটাকে নিয়ে ব্যবহার করেছেন আপনার বিভিন্ন গানে। আপনি জীবনমুখী গান করে আপনি এটাকে অস্ত্র করে আপনি পয়সা কামানোর একটা যন্ত্র হিসাবে ব্যবহার করেছেন। লজ্জা থাকা উচিত। ব্যাপারটা নিয়ে যে পলিটিক্স হচ্ছে সেটা তো সবাই দেখতে পাচ্ছি আমরা, তো আমি জেনে শুনে এই পলিটিক্সের মধ্যে হাত দেবো কেন, ঢুকবো কেন? আপনার লজ্জা নেই? আপনি বলছেন এটা নিয়ে পলিটিক্স হচ্ছে।
আর এই সেই পলিটিক্সের মধ্যে আপনি ঢুকতে চান না। তো 2011-র আগে আপনি এই বামফ্রন্ট সরকারকে তাড়াবার জন্য ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছন পেছন যে ঘুরেছিলেন, লড়াই আন্দোলনগুলোতে করেছিলেন, সেগুলো কি অরাজনৈতিক আন্দোলন ছিল? সেগুলো কি রামকৃষ্ণ মঠ মিশন কিংবা গির্জায় কিংবা ওই মসজিদে গিয়ে প্রার্থনা ছিল? জবাব দেবেন আপনি। আপনি 21শে জুলাইয়ের মঞ্চে যে এখনো যান, আপনি সম্প্রতি 21শে জুলাইয়ের প্রোগ্রামে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেন তুমি আসবে বলে, ওটা কি রাজনৈতিক মঞ্চ নয়? আপনার এই ধান্দাবাজি সবাই ধরে ফেলেছে। সুতরাং আর নতুন করে এইসব বলে আর নতুন করে আর খিস্তি খাওয়ার চেষ্টা করবেন না। আমি ভদ্র ভাষায় আপনাকে কতগুলো কথা বলছি। আপনার সম্পর্কে মানুষের যা গালাগাল, যা দেখছি শুনছি, আমার নিজেরই লজ্জা হচ্ছে যে একটা সময় আমি আপনাকে প্রিয় গায়ক হিসাবে আমার মনের তালিকায় রেখেছিলাম। আমাকে কেন হাঁটতে হবে এই বয়সে? আমাকে নিজেকে প্রমাণ করার জন্য রাস্তায় হাঁটতে হবে? এটা আমি ঠিক বুঝতে পারছি না। বিচ্ছিন্ন কতগুলো লোক হাঁটছে, তাদের তাদের নিজস্ব দল তৈরি করে। আমার সেরকম কোনো দল নেই, আমি একদম একা। আপনি বললেন বিচ্ছিন্ন কতগুলো মানুষ হাঁটছে, এই নির্যাতিতার জন্য নাকি বিচ্ছিন্ন কতগুলো মানুষ হাঁটছে। আপনি কেন হাঁটতে যাবেন? সত্যিই তো আমরা যারা লড়াই করছি, আন্দোলন করছি, সমাজের আবারও বলছি 8 থেকে 80 এই লড়াই আন্দোলনে আছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব আলোড়িত হচ্ছে। তারা সবাই এই বিচ্ছিন্নভাবে করছে, আর সেই বিচ্ছিন্নতাটাই আজকে সার্বিক রূপ নিয়েছে। আপনার চোখে নেবা হয়েছে বলে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার লজ্জা নেই। আর হ্যাঁ, ঠিকই তো, আপনি কেন হাঁটবেন? আপনার হাঁটার দরকার নেই। আপনার মতন একজন, আমি বলছি যারা এই আন্দোলনে আছে, সেই আন্দোলনকে আপনি যদি সাথ দেন, সেটা আন্দোলনটা কলুষিত হবে। আপনি যদি আন্দোলনে আসেন, আপনি যদি আন্দোলনের সাথ দেন, তাহলে আপনার ভাগ্যে জুটবে শুধু খিস্তি আর খিস্তি। আপনি অসম্মানিত হবেন, আপনি আসবেন না। আপনার মতন মানুষের কোনো প্রয়োজন নেই। আপনার মতন মানুষ ছাড়াই আমরা এই বিচ্ছিন্নভাবেই আন্দোলন করে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো, বিচারটাকে টেনে আনতে পারবো। আসলে বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনি সমাজ থেকে, তাই আপনি বুড়বাকের মতন এইসব কথা বলছেন। না, এইসব দেখে এখন মনে হয় যে আমাকে আরেকবার কোমর বেঁধে নামতে হবে এই অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করার জন্য। শুনলেন, উনি বলছেন অশিক্ষিত মানুষদের শিক্ষিত করার জন্য উনি কোমর বেঁধে নামবেন। কত বড় ঔদ্ধত্য ওনার! সবাই অশিক্ষিত, আর উনি হচ্ছেন বিরাট বড় দিগ্গজ পণ্ডিত। আপনাকে কি ভাষায়, মানে আমি তো একজন ভদ্রঘরের সন্তান, আমার বাবা মা, আমার 14 পুরুষের যে রক্তটা শরীরে বইছে, সেই কারণে আপনাকে আমি অন্য কোনো ভাষা দিয়ে গালাগাল দিতে পাচ্ছি না। হয়তো বাথরুমে বসে দিতে পারি, কিন্তু এই প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় আমি দিতে পাচ্ছি না। শুধু আপনাকে বলি, আমরা অশিক্ষিত হয়েই আমরা এই লড়াই আন্দোলনটা করব। আমরা অশিক্ষিত, আপনি পণ্ডিত। হ্যাঁ, আমরা অশিক্ষিতরাই লড়াই আন্দোলন করে আমরা জয় আনবো, উই শ্যাল ওভারকাম। আপনাকে কোমর বেঁধে আর নামতে হবে না। আপনার ওই 26 ইঞ্চি কোমর আপনি ওই 5 ইঞ্চির হাওয়াই চটির মাপে করুন, আর সেটা করাটাই আপনার এই মুহূর্তে দরকার। আপনার লজ্জা থাকা উচিত। আপনার মানে ছবিটা সামনে থাকলে তাতে থুতু দেওয়া ছাড়া আমার জীবনের সব থেকে বড় কাজ আর কিছু হতো না বলে আমি মনে করি। ছি নচিকেতা, ছি। তাদের বলবো অশিক্ষিত হও না, চোখ কান খোলা রাখো, চোখ কান খোলা রাখো, হুজুগের নেচো না আর কি। নিজের বুদ্ধি যেটা বলবে সেটা করো। আপনি আপনার অনুগামীদের বলছেন যে হুজুগে মেতো না, অশিক্ষিত হয়েও না। শিক্ষিত অশিক্ষিতর ব্যাপারটা তো আমি আগেই বলেছি। আপনি এই আন্দোলনটাকে দেখছেন একটা হুজুগ। আমরা যারা আন্দোলন করছি 8 থেকে 80, আবাল বৃদ্ধ বনিতা, সমাজের সর্বস্তরের মানুষ, শহর গ্রাম জুড়ে, আজকে রাজ্য দেশ পৃথিবী জুড়ে যে আন্দোলন হচ্ছে, সেটাকে আপনি হুজুগ বলছেন।
আপনার মতন একজন নির্দয় পাষণ্ড, আপনার মতন একজন ক্ষমতালোভী, আপনার মতন একজন পদলোভী, আপনার মতন একজন বেঈমান, আপনার মতন একজন সমাজ বিরোধী, হ্যাঁ সমাজ বিরোধীটা আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ সমাজ যখন কোনো কিছুর বদল চাইছে আপনি তার বিরোধিতা করছেন, সেই অর্থে আপনি একজন সমাজ বিরোধী। আপনার মতন একজন সমাজ বিরোধী, আবারও বলছি, আপনার মতন একজন কুলাঙ্গার, আপনার মতন একজন দুর্বিনীত, আপনার মতন একজন হৃদয়হীন মানুষের জন্য শুধু একটা কথাই বলবো, যে আপনার জন্য এক রাশ ঘৃণা। আর আমি এখানে পরিষ্কার করে বলছি যে আমার আজকে থেকে নচিকেতা চক্রবর্তীর সম্পর্কে শুধু ঘৃণা ঘৃণা আর ঘৃণা জন্মালো। বয়কট নচিকেতা। আমি চাই এই আওয়াজটা উঠুক দিকে দিকে, প্রান্তরে প্রান্তরে। ওই মানুষটা যাতে মরমে মরে যায়, নিজের মনের ভেতরে দ্বন্দ্বতে যেন উনি মরে যান। আমি ওনার আগাম আত্মার শান্তি কামনা করে রাখছি। নমস্কার।